রাস্তাটা যেখানে ঘোড়ার নালের মতো বাঁক মেরেছে, সেখানে পৌঁছে বুক জুড়িয়ে গেল অশ্বিনীর। আর কত লোক, যেদিকে তাকাও গিজগিজ করছে। টুরিস্ট বাসগুলো এখনো আসছে, আর মানুষগুলো লাফিয়ে নামছে বালির উপরে। এত বড় বালির চর এখনই ভরভরন্ত। শীত শুরুর রবিবারে অবশ্য ভিড় হয়ই, কিন্তু এত মানুষ কল্পনা করেনি অশ্বিনী। এখন মাত্র 9টা বাজে, একটু আগে ভোর বেজেছে। অন্তত ঘন্টা পাঁচেক সময় আছে হাতে। 5টা খদ্দের বধ করতে পারলে 50 টাকা, তার 20 যাবে বিনোদ মাইতির দোকানে। ব্যাটা আজও চেঁচিয়ে গেছে, অনেক বাকি আছে খাতায়। 20 টাকা দিতে হবে রাবণের গোষ্ঠীর পেট ভরাতে। আর 10 টাকা সন্ধেবেলায় ফুর্তি। 50 টাকা রোজ হলে তো বলতে যেত সে। ছুটির দিন কিংবা রবিবারে যদি 10 ক্রোশের মধ্যে কোনো হাঁচি না পড়ে তো জমে গেল। নইলে 10 টাকা আয় করতে লাল সুতো বেরিয়ে যায়। পিচের রাস্তা ছেড়ে বালির চরে নেমে এলো অশ্বিনী। এখন যারা জলে নেমেছে তারা ওর খদ্দের নয়। একটু রয়ে সয়ে আরাম করে যারা হাঁটু জলে স্নানে নামে, তাদের জন্য 10:30 পর্যন্ত অপেক্ষা করে অশ্বিনী। তারপর হোটেলে হোটেলে খদ্দের খুঁজতে হয়। সেই সব সাহেব মেমরা যারা সমুদ্র দেখতে আসেন অথচ স্নান করেন শাওয়ারের তলায়, তাদের ম্যাসাজ করতে পারলে দিনটা ভালো যায়। মাঝারি কাঠের বাক্সটায় শিশি আছে 4টে, 3 রকমের তেল আর একটা আতর। আছে ছোট তোয়ালে এবং আয়না। 30 টাকার এই সম্পত্তিতে বেশ চলে যায়। অশ্বিনী চারপাশে তাকালো। গা রোগা শরীরটা সব কটা হাড় গোনা যায়। নীল হাফ প্যান্টের ওপর নীল গেঞ্জি। দাড়িটা কামায় রোজ। বিড়ি খায় না, ওতে বড় মানুষদের কষ্ট হয়, বায়ুটা শরীরে থেকে যায়। কিন্তু খৈনি খায়। এই সময় একটা অ্যাম্বাসাডর এসে দাঁড়ালো। লক্ষ্য করলো অশ্বিনী। বেশ মোটা 3জন নামলো গাড়ি থেকে, একজন মহিলা আর 2জন পুরুষ। পুরুষ দুটোর শরীরে ধুতির ওপরে গেঞ্জি আর তোয়ালে। অশ্বিনীর চোখ ছোট হয়ে গেল। এরা চটপট জলে নামবে না। ড্রাইভার একটা বড় শতরঞ্জি নিয়ে সামনে সামনে হাঁটিছে। ভিড় থেকে সামান্য দূরে সেটাকে বালির উপর বিছিয়ে বসলো ওরা। সকালবেলায় ঢেউয়ের তেজ বীজ ছাড়া সাপের মতন। রাত্রের ফোসফোসানি এখন নেই। অশ্বিনী সমুদ্রের দিকে তাকালো। তারপর ধীরে ধীরে দলটার সামনে গিয়ে অভ্যস্ত গলায় বলল, ম্যাসাজ সব ম্যাসাজ। সবচেয়ে মোটা লোকটা তখন হিন্দিতে জ্ঞান দিচ্ছিল। এখানে নামলে সোজা তুমি অস্ট্রেলিয়ায় চলে যেতে পারো, তবে এর চেয়ে ভালো বিচ হলো গোপালপুর। অশ্বিনী আবার বলল, ম্যাসাজ সব ম্যাসাজ। এবার মোটা লোকটা তার দিকে ঘাড় ফেরালো। কি চাই তোমার? কাছে এগিয়ে গেল অশ্বিনী। ম্যাসাজ করে দেবো সব, ইন্ডিয়ান স্টাইল, আমেরিকান স্টাইল। এমন ম্যাসাজ আর কেউ করতে পারে না। আপনার আরাম হবে, খিদে পাবে, রাত্রে ঘুম আসবে, কাজ করতে উৎসাহ আসবে। পা থেকে মাথা 10 মিনিট 2 টাকা, আধ ঘন্টা 5 টাকা, আর ঘন্টা 10। একবার ট্রাই দেবেন সব। মোটা লোকটা তার সঙ্গিনীর দিকে তাকালো। ম্যাসাজ করালে মন্দ হয় না কি বলো? দ্বিতীয় পুরুষটি বলল, আমার হাসি পায়, বহুত কাতুকুতু লাগে। অশ্বিনী ততক্ষণে হাঁটু মুড়ে বসেছে। স্যার, ম্যাসাজ হলো সবচেয়ে সেরা ব্যায়াম। আপনি ব্যায়াম করছেন অথচ আপনাকে এক ফোঁটা পরিশ্রম করতে হচ্ছে না। আমার ম্যাসাজ নিয়ে জলে নামুন, দেখবেন আরাম কাকে বলে। সিলভার জুবিলি এক্সপেরিয়েন্স সাব। কথা বলতে বলতে বাক্সের ডালা খুলে ফেলল সে। আধ ঘন্টা 2 টাকা। মোটা লোকটা মাথা নাড়ল। মরে যাবো সব, ফিক্সড রেট, এর নিচে পোষায় না। আরে খোরা তো কনসেশন কর। ঠিক হ্যাঁ, 4 রুপিয়া। বৌনিটা হাতছাড়া করতে চাইল না অশ্বিনী। গেঞ্জি খুলিয়ে লোকটাকে শোয়ালো সে।
বিশাল থলথলে চেহারা দেখে তার আরাম হলো। আঙুলে বেশি জোর দিতে হবে না। খানিকটা তেল পিঠে উপর করে ঢেলে বলল, সাহেবের মনে হচ্ছে পেটে খুব বাতাস হয়। মোটা লোকটা কিছু বলার আগেই সঙ্গিনী মাথা নাড়ল। হ্যাঁ, হজম হয় না ভালো, সব মেরামত করে দিচ্ছি। তবে একটা কথা, কাউকে বলবেন না অশ্বিনী 4 টাকায় শরীরে হাত দিয়েছে। এবার আঙুল চলছিল তার। মোটা লোকটা উপুর হয়ে শুয়ে বলল, আর দাবাও। অশ্বিনী বলল, হবে সব আস্তে আস্তে জোরে, প্রথমে তো আলাপ সারতে হবে, ঝালা আসবে সব শেষে। আপনিও করিয়ে দেখুন না স্যার। দ্বিতীয় লোকটি মাথা নাড়ল, নেহি, এসব আমার পছন্দ হয় না। তারা, চলো আমরা একটু ঘুরে আসি, একালা তো এখন 8 ঘন্টা এখানে শুয়ে থাকবে। মোটা লোকটা সঙ্গে সঙ্গে আপত্তি জানালো, আরে কোথায় যাচ্ছ তোমরা? তারা বলল, আতি হাজি। মোটা লোকটা আবার বালিতে মুখ গুজল। 8 ঘন্টা পরে যখন হাত থামালো অশ্বিনী, তখন লোকটা ঘুমুচ্ছে। দ্বিতীয় লোকটা আর সঙ্গিনী এখনও ফেরেনি। অনেক কষ্টে 4টে টাকা আদায় করে আবার হাঁটতে শুরু করলো সে। 11টা নাগাদ মাত্র 9 টাকা রোজগার হলো অশ্বিনীর। দিনটার গতিক সুবিধের নয়। গ্রামে ফেরার মুখেই দোকানদারকে 20টা টাকা আজ দিতেই হবে। ঝাউবনের দিকে এগিয়ে গেল সে। আজকালকার ছেলে ছোকরারা কিছুতেই ম্যাসাজ করায় না। যত দিন যাচ্ছে তত খদ্দের কমছে। মধ্যবয়সী মানুষ ছাড়া কেউ আর তাকে পাত্তা দেয় না। এবার হোটেলগুলোতে টহল মারতে হয়, কিন্তু ওখানে খদ্দের পেলে বেয়ারাগুলো কমিশন খায়। অবশ্য অবশ্য তেমন খদ্দের পেলে কোনো লোকসান নেই। এই সময় লোকটাকে দেখতে পেল সে। কোট প্যান্ট পরা, টাই আছে গলায়, আর মাথায় বারান্দা টুপি। চুরুট খেতে খেতে লোকটা তাকেই লক্ষ্য করছে। এরা তার খদ্দের নয়, সমুদ্র দেখতে এসেছে। এখানে কোট প্যান্ট খুলে ম্যাসাজ করাবে না। অশ্বিনী দেখল দুটো সাহেব যেন প্রায় উদম হয়ে বালিতে শুয়ে রোদ পোহাচ্ছে। এদের যদি রাজি করানো যায় তাহলে দাওয়াটা মোটা হতে পারে। অশ্বিনী কাছে গিয়ে দাঁড়ালো। ম্যাসাজ সব ম্যাসাজ। লোকটা হাত নাড়ালো। নো ম্যাসাজ, উই ডোন্ট নিড ইট। শেষ কথাটা বোঝার উপায় ছিল না, কিন্তু প্রথমটা থেকেই অর্থ ধরতে পারল অশ্বিনী। গাছগুলোর দিকে তাকালো সে। জোড়ায় জোড়ায় বসে সমুদ্র দেখছে। ওখানে গিয়ে কোনো লাভ হবে না। ফিরে আসছিল এই সময় লোকটা ডাকলো, এই। অশ্বিনী দ্রুত কাছে গেল। ইয়েস স্যার। ম্যাসেজ করো? ইয়েস স্যার। সিলভার জুবিলি ইয়ার স্যার। আমার মতো ম্যাসাজ এখানে কেউ করতে পারে না। তাই নাকি? এসো আমার সঙ্গে। পুলকিত হলো অশ্বিনী। সাহেব একবারও জিজ্ঞাসা করলো না তার দক্ষিণা কত। 8 ঘন্টার জন্য 15 টাকা বললে কেমন হয়? অশ্বিনী মনে মনে হিসেব করতে লাগলো। ক্রমশ সে সাহেবের পেছন পেছন বালিয়াড়ি ছেড়ে পিচের রাস্তায় উঠে এলো। সাহেব কোনো কথা বলছেন না, এমনকি সে যে পেছনে আসছে তাও লক্ষ্য করছেন না। অশ্বিনী খুশি হলো। এইসব মানুষই মেজাজি হয়, টাকা দেবার সময় আঙুলে বাদ ধরে না। কিন্তু সাহেব যাচ্ছে কোথায়? অশ্বিনীর বুক ঘাত করে উঠল। ওই হোটেলে তাদের ঢোকা নিষেধ। তাদের মানে যে কোনো ফিরিওয়ালার। তার কাজটা কি সেটা না বুঝেই ওরা ওকে ফিরিওয়ালাদের দলে ফেলেছে। যদি সে ভিতরে ঢুকতেই না পায় তাহলে সাহেবের কাজটা করবে কিভাবে? অশ্বিনী ছুটে গিয়ে সাহেবের পাশে দাঁড়ালো। সাহেব, আপনি কি ওই হোটেলে যাচ্ছেন? ওখানে আমাদের ঢোকা নিষেধ করেছে। কেন? সবাই এসে ট্যুরিস্টদের খুব বিরক্ত করে তাই। ও, তা তুমি তো বিরক্ত করছো না। সাহেব এগিয়ে গেলেন। যথারীতি হোটেলের গেটেই তাকে আটকে দিল। তার বাক্সটা খপ করে ধরে দারোয়ান বলল, এই কাহা যাতা হ্যাঁ? সাহেব ঘুরে দাঁড়ালেন। ওকে আমার দরকার, ছেড়ে দাও। দারোয়ানও জানালো, হকা লোগো কো অন্দর জানা মানা হ্যাঁ সাব। সাহেব বললেন, একে চিনে রাখো, তেমন কিছু হলে তো ধরতেই পারবে। দ্বিতীয়বার বাধা পেল কাউন্টারে।
সাহেব হেসে বললেন, আমি নিয়ে যাচ্ছি। যে ছেলেটি ম্যাসাজ করে তাকে নিয়ে আসিনি বলেই প্রবলেম হয়েছে। আপনারা একে চেনেন তো? কাউন্টারের লোকটি মাথা নাড়ল। হ্যাঁ। সাহেব ইঙ্গিত করলো তাকে অনুসরণ করতে। হোটেলের বড় বাড়িতে সাহেব ওঠেননি। অশ্বিনীর মন কুলকুলিয়ে উঠল। আহ মা কালী, জগদ্দম্বা, তোমার কৃপা গো। ওই পেছন দিকের বাগানে যেখানে সাহেব যাচ্ছে, সেখানে যে কটেজগুলো আছে তাতে শুধু বড় লোকদের বড় লোক থাকে। বাগানে বেশ ফুল ফুটেছে, মৌমাছি উঠছে, গন্ধ ছড়িয়েছে খুব। অশ্বিনীর হৃদয় প্রফুল্ল হলো। কটেজে ঢুকে বেল বাজালেন সাহেব। তখন জানলায় একটি মুখ এবং তারপর দরজা খুলে গেল। ওহ ডিয়ার, তুমি আমাকে ফেলে কোথায় চলে গেলে? আমার খুব কষ্ট হচ্ছিল। মেম সাহেবের কানের কাছে ঠোঁট ঘষে আদর করলেন সাহেব। একটু কষ্ট না হলে তুমি তো আমাকে বেশি ভালোবাসবে না ডার্লিং, মাই লিটল মুনিয়াসোনা। দু হাতে সাহেবকে জড়িয়ে ধরতে গিয়ে মেম সাহেব অশ্বিনকে দেখতে পেলেন। একে কে বলো তো? কাল সারা দিন বলেছিলে শরীরের যত্ন নিতে পারছো না, এখানে এসে তা ছিবিছে এই লোকটাকে দেখলাম ম্যাসাজ করতে। বিউটিফুল। ওর আঙুলগুলো যেন সারা শরীরে হারমোনিয়ামের রিড বাজায়। দুটো লোক তো ঘুমিয়ে পড়লো আমার সামনে। হি ক্যান হেল্প ইউ। অশ্বিনী বিগলিত। এমন করে কেউ কখনো তার প্রশংসা করেনি। এবার থেকে খদ্দের ধরার সময় হারমোনিয়ামের ব্যাপারটা বলতে হবে। মেম সাহেব তার দিকে তাকিয়ে আছে। এমন সুন্দর শরীর সে কোনো দিন দেখেনি। 25 বছরে অনেক শরীর দেখেছে, বুড়ি যুবতী অনেকের শরীরে ম্যাসাজ করেছে, কিন্তু এই যেন সাক্ষাৎ সরস্বতী। আহা! সচকিত হয়ে সে মাথায় হাত ছোঁয়ালো। আমার মতো ম্যাসাজ কেউ করতে পারে না মেম সাহেব। ইন্ডিয়ান স্টাইল, আমেরিকান স্টাইল, আপনার আরাম হবে, খিদে পাবে, রাত্রে ঘুম আসবে। কথাটা শোনা মাত্র মেম সাহেব খিলখিলিয়ে হাসলেন। ইজ ইট? ও হানি, ইউ আর সো সুইট। সাহেবকে একটু আদর করে মেম সাহেব বললেন, ওকে বলো সাবান দিয়ে ভালো করে হাত ওয়াশ করতে, আমি রেডি হয়ে নিচ্ছি। সাহেব দেখিয়ে দিলেন কোথায় বেসিন, কোথায় সাবান। এরকম পিটপিটানি কারো কারো থাকে, এসব ধরতে নেই। পরিষ্কার হয়ে বাক্সটা নিয়ে মেম সাহেবের ঘরের সামনে দাঁড়ালো অশ্বিনী। টাকা পয়সার কোনো কথা এখনো পর্যন্ত হয়নি। নিজেকে শাসন করলো সে। অত লোক বড় খারাপ। মেম সাহেবের পোশাক দেখে বোঝা যায় পয়সা এদের হাতের ময়লা। না চাইলে হয়তো যা পাওয়া যাবে তা কল্পনার বাইরে। সাহেব তাকে ভেতরে রাখলো। দম বন্ধ হয়ে গেল অশ্বিনীর। এ কি দেখছে সে? এত সুন্দরী কোনো মেয়ে হয়? অশ্বিনী জানে ওটাকে বিকিনি বলে। লাল আঁটো দুটো কাপড় মাখনের মতো শরীরে চেপে বসে আছে। তাকালে দৃষ্টি পিছলে যায়। কোলের ওপর একটা বালিশ নিয়ে মেম সাহেব ঘাড়ের ওপর সাপের মতো লুটিয়ে থাকা চুলগুলো নিয়ে খেলা করছিলেন। বুকের মধ্যে বাতাস ছিল না অশ্বিনীর। তার শরীর ঝিমঝিম করতে লাগলো। সাহেব একটা সোফায় বসেছিলেন। কি দিয়ে তুমি ম্যাসাজ করবে দেখি? উবু হয়ে বসে কাঁপা হাতে বাক্সটা খুলল অশ্বিনী। শিশিগুলো এবং তোয়ালে দেখালো। সঙ্গে সঙ্গে মেম সাহেব নাক কুচকে বললেন, নট দ্য টাওয়াল। ইস, তেল চিটচিটে হয়ে গেছে, তুমি এই টাওয়াল ইউজ করবে। হাত বাড়িয়ে তোয়ালে তুলে ছুঁড়ে দিলেন মেম সাহেব। সাহেব জিজ্ঞাসা করল, ওটা কিসের তেল দেখি? শিশিগুলো একে একে তুলে ধরল অশ্বিনী। একটা তেল সে নিজে যত্ন করে বানায়, এতে হাড় শক্ত হয়। কথাটা শুনে মেম সাহেব শিশিটা নিয়ে নাকের কাছে তুললেন। নট ব্যাড স্মেল। শুরু করো। প্রথমে কি করতে হবে? উপর হয়ে শুয়ে পড়ুন। ইউ গেট লস্ট ডার্লিং। হেসে উপর হয়ে শুয়ে পড়লেন মেম সাহেব। সাব্বে ক্যারি অন। গোছের কিছু বলে পাশের ঘরে চলে গেলেন। আঙুলে তেল লাগিয়ে মেম সাহেবের মাখনে চাপ দিল সে। আঙুল ডুবে যাচ্ছে যেন। মেয়ে মানুষের শরীর এত রহস্যময় হয়। সঙ্গে সঙ্গে নিজেকে শাসন করলো অশ্বিনী। না, ব্যাচাল নয়, তোমার কর্তব্য তুমি করো। চোখ বন্ধ করলো সে। সিলভার জুবিলির অভ্যেস,
আঙুল ঠিক চলতে শুরু করলো। একটু পরে আর মেম সাহেবের নরম মাখন শরীর নয়, লাল বিকিনির রহস্য নয়, একটি মানুষের শরীরে পৃথিবীর শ্রেষ্ঠ আরাম দেবার সাধনায় মগ্ন হয়ে গেল শুধু 10টা আঙুলের কারুকাজে। তার হাত যখন সরে এলো শরীর থেকে, তখন মেম সাহেব নিশ্চল, মৃদু নিঃশ্বাস পড়ছে। চকচকে শরীরটা পরম তৃপ্তিতে ঘুমিয়ে পড়েছে। তোয়ালেটা মেম সাহেবের শরীরে বিছিয়ে দিয়ে বাক্স নিয়ে উঠে দাঁড়ালো সে। আর তখনই সাহেবকে দেখতে পেল। সাহেব বললেন, গুড, তুমি শুধু ভালো ম্যাসাজই করো না, ব্যবহারও ভালো। তারপর পকেট থেকে ব্যাগ বের করে 2টো 20 টাকার নোট বের করে বললেন, কাল সকালে আসবে, আমরা দুপুরে বেরিয়ে যাব। প্রায় আভূমি নমস্কার করলো অশ্বিনী। এতটা সে আশা করেনি। আজ তার আর কোনো সমস্যা নেই। সাহেব বললেন, ওই তেলটা মনে হচ্ছে সত্যি ভালো। ম্যাসাজ করে কেউ ওকে আজ পর্যন্ত ঘুম পাড়াতে পারেনি। ওটা রেখে যাও, কাল তো আসছো, ম্যাসাজ করে যাওয়ার সময় নিয়ে যেও, নইলে এখন হয়তো আবার কাউকে ওই তেলই লাগাবে। খুশি মনে শিশিটা বাক্স থেকে বের করে টেবিলে রেখে দিলে অশ্বিনী। বয়ে গেছে তার আজ কাউকে ম্যাসাজ করতে। টাকা তো হলোই, কিন্তু চোখের গায়ে যে ছবিটা সেটে আছে এখন সেটা মুছতে সে নারাজ। 8 টাকার দিশিতে প্রাণ ভরে গেল অশ্বিনীর। আজ সে কারোর সঙ্গে রাগারাগি করেনি। দোকানদারকে 20টা টাকা দিয়েছে, বউকেও। এখন মাঝ রাত্রে ঘুমের ঘোরে বউয়ের শরীরে হাত পড়তেই মনে হলো নরম মাখনের যত্ন করে তৈরি শরীরটা তার পাশেই। এই অন্ধকারে সে আদর শুরু করলো, এবং তখনই বউ চাপা গলায় বলে উঠল, হঠাৎ এত যত্ন? কোন দিকে সূর্য উঠলো আজ? অশ্বিনীর আঙুল থেমে গেল। পাশ ফিরে শুতে শুতে বলল, এখন রাত, সূর্য উঠবে কেন? ম্যাসাজ করা প্র্যাকটিস করছিলাম, ঘুমো। মেম সাহেবদের গলার স্বরও শরীরের মতো রহস্যময় হয় কি করে ভাবছিল সে চোখ বন্ধ করে। 10টা নাগাদ আজ আবার সেই ঘরে, শুধু তফাৎ হলো সাহেব নেই। সাহেব গেছেন গাড়ি নিয়ে মোড়ের গ্যারেজে। কি একটা গোলমাল হয়েছে ইঞ্জিনে। মেম সাহেব বললেন, কাল তুমি আমায় ঘুম পাড়িয়ে দিয়েছিলে। ওটা কি স্টাইল? ইন্ডিয়ান মেম সাহেব। আজ আমেরিকান স্টাইল করো, ওতে কি হয়? মাথা নিচু করে অশ্বিনী বলল, ওতে শরীরে জোয়ার আসে, রক্তে ঢেউ ওঠে। সত্যি? খুশিতে চিৎকার করে উঠল, ও আই ক্যান্ট ওয়েট, শুরু করো প্লিজ। আজ শরীরে কালো বিকিনি, শাঁখের গায়ে কালসাপ প্যাচান্না। দম বন্ধ হয়ে গেল অশ্বিনীর। কোনো রকমে বলল, আমার তেলটা কোথায়? উপর হয়ে শুয়েই হাত বাড়িয়ে টেবিলটা দেখিয়ে দিলেন মেম সাহেব। শরীরে বল নেই, যেন সাপের ফনার নিচে ব্যাঙ হয়ে পড়েছে ওটা। তবু শিশিটা নিয়ে এলো সে। কাল যতটুকু তেল রেখেছিল ততটুকুই আছে। মেম সাহেব বললেন, তোমার নাম কি? অশ্বিনী। অশ্বিনী? তোমার কি ঘোড়ার মতো শক্তি? খিলখিল হাসি উঠল। আচ্ছা অশ্বিনী, তুমি তো এত মেয়েকে ম্যাসেজ করো, নিজেকে ঠিক রাখো কি করে? অশ্বিনী শিশির মুখ খুলল। রাখতে হয় মেম সাহেব, আমরা হলাম গিয়ে ডাক্তারের মতো। মেয়ে ছেলে ব্যাটা ছেলে বলে কোনো ভেদাভেদ করতে নেই, নইলে ব্যবসা গোটাতে হবে। পেট বড় জ্বালা মেম সাহেব। আমার ইচ্ছে করছে তোমাকে কলকাতায় নিয়ে যেতে। ওখানে গেলে তোমাকে আমি বড় বড় ক্লায়েন্ট দিতে পারবো। নাও শুরু করো। হাতে তেল মাখিয়ে ছোট ছোট আঘাত দিয়ে শুরু করলো অশ্বিনী। তার চোখ বন্ধ। এখন সে ডাক্তার, আঘাত দিচ্ছে, কিন্তু মেম সাহেবের শরীরে ব্যথা লাগছে না। প্রতি শিরায় ছোট ছোট টোকা, গ্রন্থিতে গ্রন্থিতে সামান্য মোচড়। কিছুক্ষণ পরে সাহেব এলেন, আর ততক্ষণে মেম সাহেবের সমস্ত শরীরে জোয়ার রক্তে ঢেউ। 50 টাকা দিয়ে তাকে বিদায় করলেন সাহেব, কিন্তু শিশিটা রেখে দিলেন। এত ভালো তেল তিনি কলকাতায় নিয়ে যাবেন। মেম সাহেব তখন সত্যিকারের উত্তেজিতা। 2 হাতে সাহেবকে জড়িয়ে ধরতে গেলেন তিনি। সঙ্গে সঙ্গে দুবার সিটকে সরে গিয়ে সাহেব বললেন, নো ডার্লিং, আগে স্নান করে নাও, ইউর বয়েলি, তাছাড়া আমাদের দেরি হয়ে যাচ্ছে। রাত্রে ঘুম ভেঙে গেল অশ্বিনীর।
তার দুটো হাত কুটকুট করছে এবং উঁচু উঁচু ব্রণের মতো কিছুতে ছেয়ে গেছে হাতের তালু দুটো। সকালে সেগুলো ঘায়ের চেহারা নিল। ডাক্তারবাবু অনেকক্ষণ পরীক্ষা করলেন, তারপর বললেন, বুঝতে পারছি না, ঔষধ দিচ্ছি, নিয়ে যা। কারণ বুঝতে পারছিল না অশ্বিনী। এই দুটো হাতের ঘা না সারলে তো খদ্দের জুটবে না। মাথা খারাপ হয়ে গেল তার। ঔষধেও কমছে না ঘা, বরং রস গড়িয়ে যেন হাড় দেখা যাচ্ছে তার। ডাক্তার বললেন, এ রোগ জীবনে দেখিনি। খারাপ মেয়ের কাছে গিয়েছিলি? না তো। কলকাতায় যেতে হবে তোকে, বড় ডাক্তার দেখাতে হবে, নইলে খসে যাবে হাত। এখন আঙুল মুড়তে পারছে না অশ্বিনী, কিছু ধরা অসম্ভব। শেষ সম্বল বিক্রি করে বউ তাকে কলকাতার খরচ দিয়েছে। কাপড়ে মোড়া হাত দুটো নিয়ে বাসে উঠেছিল সে কলকাতার জন্য। এই কদিন সে কেবলই ভেবেছে কি করে হলো এমন। এমন কিছু সে করেনি যাতে হাতে এমন ঘা হয়। শেষবার ম্যাসাজ করেছে সে মেম সাধ্যকে নিজের তৈরি তেল দিয়ে। ওই তেলে চিরকাল সে ম্যাসাজ করে এসেছে। এতদিন তো কিছু হয়নি। আর তখনই তার খেয়াল হলো শিশিটার কথা। সাহেব ওটা নিয়ে গেছে কলকাতায়। কেন কেন সাহেব ওটাকে একদিন নিজের কাছে রেখে দিয়েছিল? চটপট বাস থেকে নেমে এলো সে। চোরের মতো হোটেলের পেছন দরজা দিয়ে সে কটেজের কাছে চলে এলো। এখনও এদিকে নতুন বোর্ডার আসেনি। বেয়ারারা তাই এপাশে নেই। কটেজের দরজা বন্ধ। ঠিক পাশেই ময়লা ফেলার ড্রামটা চোখে পড়ল। ঝুঁকে পড়ল তাতে অশ্বিনী। ছেঁড়া কাগজ, দামি তোয়ালে আর শিশিটা এখনও পড়ে আছে। সাহেব এটা কলকাতায় নিয়ে যায়নি তাহলে? অনেক চেষ্টা করে শিশিটা ধরতে পারল সে। ওপরে তেল ভাসছে, তলায় ওটা কি? তার তেল তো কখনো কাটে না। এবং তখনই আঁতকে উঠল অশ্বিনী। কলকাতার বাসে অশ্বিনী বসেছিল চোখ বন্ধ করে। তার কাপড়ে জড়ানো হাতে তখন প্রচণ্ড যন্ত্রণা। কাঁধের ব্যাগে একটা দামি তোয়ালে আর সেই শিশি। হাত সারুক বা না সারুক, ওই শিশি সে উপুর করে দেবে একটা মানুষের উপর। অমন মাখনের মতো স্বপ্নের শরীরে যে মানুষটা প্যাঁচ কষিয়ে রস গাড়ানো ঘা করে দিয়েছে, সে তো এই তেল সর্বাঙ্গে মাখিয়ে দিয়েছিল। একটা ফুলের বাগান নরককুণ্ডে পরিণত হয়ে গেছে এতক্ষণে। পাষণ্ডটির সন্ধানকে করতেই হবে। কলকাতার হা মুখ বড় বড়, তাই 1 মাস পরে একটা পুরো হাত, 3টে অন্য হাতের আঙুল ধুয়ে সুস্থ অশ্বিনী প্যাকাটির মতো দুর্বল শরীরে মনুমেন্টের নিচে সমুদ্র সৈকতের বাস ধরবে বলে এসে ব্যাগ থেকে শিশিটা বের করলো। তারপর ওই দুটো আঙুলে সে বিষাক্ত তেলটাকে উপুর করে দিল কলকাতার ওপর।